আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, চলমান গৃহযুদ্ধে মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পাঠাতে বাংলাদেশ মানবিক করিডোর দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে, এমন তথ্য প্রকাশের পর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। মানবিক করিডোর দিলে আবারও রোহিঙ্গা ঢল নামার শঙ্কা করছেন কেউ কেউ। সীমান্ত নিরাপত্তা, চরমপন্থার উত্থান, মাদক বাণিজ্য, মানব পাচার বৃদ্ধি সহ জাতীয় নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে বলেও শঙ্কা জানিয়ে আসছে রাজনৈতিক দল থেকে শুরু করে নিরাপত্তা ও ভূ রাজনীতি বিশ্লেষকদের অনেকে। কেউ কেউ এতে পার্বত্য অঞ্চল বেহাত হওয়ার মতো ঝুঁকির কথাও বলছেন। আবার মানবিক করিডোর দেওয়ার মতো পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কিনা সেই প্রশ্নও তুলছেন অনেকে। তবে অন্তর্বর্তী সরকার বলছে, জাতিসংঘ উদ্যোগ নিলে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমন একটি প্রেক্ষাপটকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় মানবিক করিডোর, লাভ কি ক্ষতি কি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ, এবং এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন তাহরিকে খাতমে নবুয়াত বাংলাদেশের আমির আল্লামা ডক্টর সায়েদে মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী, এবং আমাদের সঙ্গে আরও আছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার। আপনাদের তিনজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি যে স্ক্রিনে দেখানো নাম্বারে অনুরোধ করে রাখছি যে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে যে মানবিক করিডোরে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা, সাধারণ মানুষের মধ্যে আছে, সরকারের বিভিন্ন মন্তব্য আছে, জাতিসংঘের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর বক্তব্য আছে, সব কিছু মিলে আপনার প্রশ্ন থাকলে সেটিও আমরা সম্মানিত আলোচকদের কাছ থেকে তার উত্তর বা বিশ্লেষণ শুনতে চাই। পাশাপাশি সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে সেই ভাবনা আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আপনাদের ফোনের অপেক্ষা থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতেই মেহেদী হাসান পলাশ ভাই আসতে চাই যে এই বিষয়টি নিয়ে তো আমরা শুরু থেকে, যখন থেকে এই আলোচনাটি শুরু হলো তখন থেকে আমরা আসলে এই প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছি। কিন্তু এই যে মানবিক করিডোরের যে প্রসঙ্গ নিয়ে আলোচনার প্রেক্ষাপটে আমরা দুই ধরনের আলোচনাই দেখছি। কেউ বলছেন যে এটি বাংলাদেশের নিরাপত্তা, সীমান্ত সার্বভৌমত্বের প্রশ্নে একটা হুমকি হয়ে দাঁড়াবে, আবার কেউ বলছেন যে মানবিক প্রসঙ্গে এর তো বিকল্পও নাই। আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আরটিভির কে এবং আরটিভির যারা দর্শক শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই যে মানবিক করিডোর মানে বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয়। বাংলাদেশ বলছে যে এটা জাতিসংঘের তত্ত্বাবধানে হলে এটা আমরা রাজি, কিন্তু বলা হচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমেরিকার একটা তোড়জোড় বা এই বিষয়টাকে মানে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা প্রচ্ছন্ন বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এখন প্রশ্নটা হলো, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে এই ওয়ার এগেনস্ট টেরোরিজমের নামে আমরা যেই প্রক্রিয়াটা দেখেছি সেটা মূলত ওয়ার এগেনস্ট ইসলাম। এই 3 দশক ধরে আপনার এই ওয়ার এগেনস্ট ইসলাম চালিয়ে সারা বিশ্বে, মানে বিশেষ করে মুসলিম বিশ্বে আমেরিকার যে ইমেজ তৈরি হয়েছে, এই ইমেজের কারণে আপনার মানুষ, কিন্তু বাংলাদেশ যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে মুসলিম, তাদের মধ্যে একটা শঙ্কা, ভীতি, সন্দেহ তৈরি হয়েছে। এখন যদি এই কাজটা যেহেতু জাতিসংঘ করতে চায়, এই কাজটা যদি আমার ধারণা টার্কিকে দিয়ে করাতো বা চায়নাকে দিয়ে করাতো, যেহেতু চায়নার সাথে সবারই, এখানে বাংলাদেশের সাথেও ভালো সম্পর্ক, আরাকান আর্মি, মিয়ানমার জান্তা সরকার, সবার সাথে সরকার, যেহেতু আমাদের বিষয়টা হলো যে ত্রাণ পৌঁছানো, যদি ত্রাণ পৌঁছানোর বিষয়টাই হয় তাহলে আমি কাকে দিয়ে, মানে ত্রাণ পৌঁছানোটাই মুখ্য বিষয়, কাকে দিয়ে পৌঁছালাম সেটা বিষয় না। আমার মনে হয় যে এদেরকে দিয়ে পৌঁছালে এই প্রশ্নটা বা এই সংশয়টা বাংলাদেশের মধ্যে তৈরি হতো না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, এইখানে তাদের একটা বড় এখন মানবিক করিডোর আমরা মানে যদি আমার এখন প্রশ্ন হলো যে নামটা মানবিক করিডোর কিন্তু কাজটা মানবিক থাকবে কিনা। হ্যাঁ, সেটা আমার দেশের মানে স্বার্থ এবং আমার দেশের নিরাপত্তা, এই দুইটা বিষয় যদি আমি নিশ্চিত করে যদি কাউকে হেল্প করতে পারি সেটা অবশ্যই মানে করা যায়। কিন্তু প্রশ্নটা হলো যে আমার দেশের স্বার্থ নিশ্চিত করার জন্য আমাকে কিছু মানে প্রশ্ন মানে যাচাই করতে হবে যে আসলেই এখানে যে কথাটা বলা হচ্ছে যে মানবিক ওখানে ত্রাণ না দিলে সেখানে একটি দুর্ভিক্ষ হতে পারে এবং দুর্ভিক্ষের ফলে বিপুল পরিমাণ রোহিঙ্গারা আমাদের এখানে চলে আসবে।
এখন প্রশ্নটা হলো যে রোহিঙ্গা তো আমাদের এখানে মানে আসছেই, কন্টিনিউয়াসলি রোহিঙ্গারা আসছে। এখন যেই রোহিঙ্গারা আসছে তারা কি দুর্ভিক্ষের জন্য আসছে, তারা কি খাবার না পেয়ে আসছে, না তারা মানে প্রাণের ভয়ে যুদ্ধের কারণে প্রাণ বাঁচাতে আসছে? এখন পর্যন্ত আমরা বিভিন্ন এটাকে কি পুশিন বলা যায়, যে এখন যে রোহিঙ্গারা আসছে সেটাকে কি পুশিন না, বলা এটা যায়? পুশিন না, পুশিন বলা যায়। এটা যুদ্ধের কারণে তারা মানে অত্যাচারিত হয়ে প্রাণ ভয়ে পালিয়ে আসছে, এবং এইটা তারা তাদের বয়ান থেকে আমরা পেয়েছি। এবং বিভিন্ন মিডিয়া যে সমস্ত রিপোর্ট করেছে তারা কেউ কিন্তু বলে নাই যে সেইখানে একটা দুর্ভিক্ষের মতো পরিস্থিতি আছে। উল্টো আমরা শুনতে পাচ্ছি যে সেখানে মিয়ানমার আমাদের কাছে চাল বিক্রির জন্য চেষ্টা করছে, অফার করছে। তো চাল কে বিক্রি করে? যার কাছে উদ্বৃত্ত চাল আছে। তাহলে দুর্ভিক্ষের এই বয়ানটা যে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এটা কিন্তু একটা মানে সন্দেহের ব্যাপার। তখন আপনি বলছেন যে এই যে চাল বিক্রির প্রসঙ্গ কিংবা দুর্ভিক্ষ, এটা হালে টিকবে না। না, দুর্ভিক্ষের প্রসঙ্গ, আমার প্রশ্নটা হলো যে এই যে মানে এই বয়ানটা এসছে তো ইউএনডিপির মানে একটা রিপোর্টের ভিত্তিতে, কিন্তু ইউএনডিপির এই রিপোর্টগুলো আমরা দেখি যে এই ধরনের পশ্চিমা বিশ্ব যখন কোথাও নানা ধরনের আগ্রাসন চালাতে যায়, তারা এই ধরনের রিপোর্ট কিন্তু তৈরি করে। আমরা বয়ান তৈরি করে, আমরা ইরাকে দেখেছি ওয়েপন মাস ডিস্ট্রাকশন এরকম তৈরি করতে, এবং সারা বিশ্বে এরকম দেখেছি। তো কাজেই আমি মনে করি যে আমাদের বাংলাদেশের নিজস্ব একটা তদন্ত টিম সেখানে পাঠানো উচিত, পাঠিয়ে দেখা উচিত প্রথমত যে সেখানে আসলেই দুর্ভিক্ষের মতো পরিস্থিতি আছে কিনা বা হবে কিনা। 2 নম্বর হলো যে দুর্ভিক্ষ বা আমরা সেখানে খাদ্য দিলে সেই খাদ্যটা তাদের কাছে সঠিকভাবে পৌঁছাবে কিনা, এবং সেই খাদ্যটা গেলে তাদের এই যে তারা আসতেছে সেই আশাটা বন্ধ হবে কিনা। আবার এই যে প্রসঙ্গটা বলেন যে খাদ্য সহায়তা দিলে সেই খাদ্যের আড়ালে কি আছে সেটাও তো খুঁজে বের করা প্রয়োজন। ওই আলোচনাতে আমি পরে আসছি, ওইটাতে আমি পরে আসছি। তো প্রশ্নটা হলো যে এবং সেই খাদ্যটা দিলে ওইখানে যে যুদ্ধ পরিস্থিতি যেটা হচ্ছে সেইটা আমাদের মানে থামবে কিনা, এইটা আমাদের নিজস্ব মানে বাংলাদেশের নিজস্ব মানে অর্থাৎ ইউএনডিপির বয়ান এর উপর নির্ভর না করে বাংলাদেশের উচিত নিজস্ব একটা বিশ্লেষণ বা প্রতিবেদন থাকা, তদন্ত করে দেখে তারপরে জাতীয় স্বার্থের বিষয়গুলো নিয়ে আমরা বার্গেনিং করতে পারি। এবং সেই ক্ষেত্রে যে এই যে আমরা বলছি যে মানে বাকিরা যে চলে আমরা কেন দিব, তাই না? আমরা কেন দিব? আমরা কি ওখানে আমাদের জাতীয় স্বার্থের একটা প্রশ্ন আছে যে আমরা ওখানে মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক কি? সম্পর্কটা হলো যে আমরা চাই আমাদের দেশের রোহিঙ্গারা ফেরত যাক। তো যদি আমি এই ধরনের একটা লিখিত গ্যারান্টি পেতে পারি যে ঠিক আছে আমরা একটা কনভয় পাঠাবো, আমাদের এখান থেকে 50,000 রোহিঙ্গা তারা নিয়ে যাবে, রাইট, একবার তো রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে মানবিকতার পরিচয় দিয়েছে, রাইট, আবার আরেকটা কনভয় পাঠাবো এবং আরেকবার যাবে। এই ধরনের যদি লিখিত গ্যারান্টি আমরা পাই, দেন আমরা সিকিউরিটির অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বলবো। এবং সিকিউরিটির অ্যাসপেক্ট নিয়ে যখন আমরা কথা বলবো তখন আমরা যেই বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হলো যে মানে এই যে মানে আমরা কি পাঠাচ্ছি, যেটা আপনি বলতে চাচ্ছিলেন, ওখান থেকে কি পাঠাচ্ছি, কারা পাঠাবে, কাদের নিয়ন্ত্রণ থাকবে, কার কাছে যাচ্ছে, সেখানে কার কাছে যাচ্ছে, এবং তার ভিতরে যে সমস্ত যাচ্ছে সেগুলো কি আমরা চেক করছি কিনা, কিভাবে চেক করছি, কতটুকু চেক করতে পারছি। এবং সেই যে কনভয় আমরা সারা বিশ্বে আমরা দেখেছি, দেখেন এই ধরনের সেফ করিডোরের যে মানে সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে, আপনি জানেন ইরাকে নো ফ্লাই জোন, লিবিয়াতে মানে প্রোটেক্টিভ, আমরা আরো আলোচনা শুনবো। তবে এটা আপনি বলছেন যে আপনার কথার সাথে বলতে যে এটি খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার বিষয় না, এটি যাচাই বাছাই করে সেই পর্যালোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্তটি নিতে হবে। আমরা আপনার কাছে আরো আলোচনা শুনবো। মেহেদী হাসান পলাশ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী আপনার কাছে আসতে চাই যে আসলে আমাদের স্টুডিওর সম্মানিত আলোচক মেহেদী হাসান পলাশ ভাই বলছিলেন যে মানবিক করিডোরের কথা আমরা যে বলছি এর পিছনে কি আছে সেটি বাংলাদেশের উচিত হবে সেটি পর্যালোচনা করা, নিজস্ব লোক কিংবা নিজেদের একটা প্রতিবেদন কিংবা এটি যাচাই বাছাই করে দেখার যে প্রসঙ্গ, কিন্তু সেই প্রসঙ্গের সূত্র ধরে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ হওয়া প্রয়োজন কিংবা নাগরিক সমাজের মধ্যে সাথে যে আলাপ হওয়া প্রয়োজন, সেই আলাপটার প্রয়োজনীয়তা কতটুকু অনুভব করছেন? আপনাকে ধন্যবাদ, আরটিভি কর্তৃপক্ষ এবং সম্মানিত অতিথিদেরকেও আমি অভিনন্দন জ্ঞাপন করছি। সত্যিকার অর্থেই অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় যা বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। তবে নিছক বিষয়টি করিডোর থেকে চিন্তা করলে হবে না, এটা রয়েছে একটি ইতিহাস। মূলত 24-5 আগস্ট এই অভ্যুত্থানের পর আমরা তো চেয়েছিলাম একটি সুন্দর, সমৃদ্ধ, সুরক্ষিত, স্বাধীন বাংলাদেশ। কিন্তু
বিভিন্ন ঘটনা সৃষ্টি হওয়ার মাধ্যমে আমাদের অধিকাংশ জনগণের মধ্যে, ইসলামপন্থীদের মধ্যে যথেষ্ট অবিশ্বাস সৃষ্টি হয়েছে। তার কারণ হচ্ছে যে বর্তমান গভর্নমেন্টে দায়িত্ব নেওয়ার পর যারা আছেন এর মধ্যে অনেকে মার্কিন নাগরিক, পাসপোর্টধারী পর্যন্ত আছেন। এবং আমরা আগেও বলেছি দেশবাসীকে যে বর্তমান গভর্নমেন্টের কাজকর্মগুলো খুবই, যেগুলোকে ট্রাস্ট করার কোনো সুযোগ আমাদের নেই। যেমন আমরা বহু আগ থেকে দেখে এসেছি পার্বত্য চট্টগ্রাম ইস্যুটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, সেখানে কুকিচিন যারা রাঙ্গামাটি, বাগাইছড়ি, বড়কল, জোড়াছড়ি, বিলাইছড়ি এবং বান্দরবনের বোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম এই উপজেলাগুলোকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করার কথা আগ থেকে বলে এসেছে। এবং 2007 সালে জাতিসংঘ তাদেরকে আদিবাসী বলে স্বীকৃতি দিতে চেয়েছে, উপজাতি হিসেবে নয়। তার মানে হচ্ছে পশ্চিমারা চাচ্ছে যে এখানে কুকিচিন জাতিগোষ্ঠী যারা আছে, যারা নিজেদেরকে বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর উত্তরসূরি বলে দাবি করে থাকে, যাদের সাথে রয়েছে ইহুদিদের জেনেটিক সম্পর্ক, তারা এখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এখানে ভারতের একটা অংশ তারা নিতে চাচ্ছে, মণিপুর, পার্বত্য চট্টগ্রামের একটা অংশ এবং আপনার আরাকানের একটা অংশ নিয়ে একটা খ্রিস্টান স্টেট হবে, মূলত ইহুদিরাই পরিচালনা করবে। বিষয়গুলো এখন আর পর্যবেক্ষণ নয়, বরং প্রমাণিত বিষয়। এখন আমার কথা হচ্ছে এই প্রমাণিত বিষয় আসলে যেটি বিষয়টা যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই, যে এই প্রমাণিত বিষয় যেটা আপনি বলছেন যে তথ্য উপাত্ত, এবং আপনি এলাকাগুলোর নাম উল্লেখ করে বলছিলেন যে এখানে একটা ম্যাপিং চেঞ্জের আলোচনা বহুদিন থেকেই হচ্ছে, এবং এটি বলা যেতে পারে এখন সোশ্যাল মিডিয়া বা নানা পর্যায়ে আলোচনা হচ্ছে। তার প্রেক্ষাপটে আপনার আলোচনার সূত্র ধরে আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে তথ্য উপাত্ত আপনি উপস্থাপন করলেন, এই জায়গা থেকে এই বিষয়ে আমাদের রাষ্ট্র হিসাবে আমাদের সীমান্ত এবং সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ভাবনাটা কেমন হওয়া প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায় থেকে? জি, সেটা বলছি। আরেকটু কথা আমি বলিনি, নতুবা আমার কথাটা আপনাকে কাছে জি উপস্থাপন করা জি হবে বলুন, না। প্লিজ বলুন। এখন কথা হচ্ছে যে যে ইন্টারিম গভর্নমেন্ট যারা বসেছে, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার হয়নি, বরং উচিত ছিল গণপরিষদ করা কিংবা ঐকমত্যের একটি সরকার করা। কারণ আপনি মনে করেন করিডোর ইস্যুটি এসেছে, স্পর্শকাতর এই বিষয়ে অনির্বাচিত সরকার আদৌ কি কোনো পদক্ষেপ নিতে পারে? অথচ আমরা দেখেছি মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন 30 এপ্রিল কথাটি বলেছেন। তো নীতিগতভাবে সম্মত হওয়ার মানে বাকি প্রজেক্ট আস্তে আস্তে করা হবে। তো অনির্বাচিত সরকারের তো এটা কাজ নয়, জনগণের মতামত না নিয়ে এই কাজটি কেন করবে? তার কারণ একটাই, নির্বাচিত সরকার করতে গেলে গণ অভ্যুত্থান হবে, দেশের স্বাধীনতার প্রশ্নে লোকজন নেমে আসবে। এজন্য অনির্বাচিত সরকারের মাধ্যমে এই কাজটি পশ্চিমারা করাচ্ছে বলে আমাদের এটা সন্দেহ নয়, এটা বরং আমাদের সিদ্ধান্তের পর্যায়ে চলে এসেছে। এখন আমরা মনে করি একটি মুসলিম ভূখণ্ডের স্বাধীনতা রক্ষায় কোরআন সুন্নাহর আলোকে জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হুকুমও আছে, এবং এই ক্ষেত্রে ইসলামের হুকুমটা কঠোর। পরিষ্কার হানাফি আইন শাস্ত্রে বলা হয়েছে, ওয়াইন হাজামাল আদু আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইযনি যাওজিহা। কোন মুসলিম ভূখণ্ডে যদি স্বাধীনতার উপর আঘাত করে কোনো বহিঃশক্তি, সেই দেশের মুসলিম নারী যাদের উপর জিহাদ ফরজ নয়, তাদের উপর ওয়াজিব হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া তারা ঝাঁপিয়ে পড়বে দেশের স্বাধীনতা রক্ষায়। কিন্তু এটার প্রয়োজন নেই, কারণ আমাদের দেশে শক্তিশালী একটি সামরিক বাহিনী আছে এবং তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ, এবং দেশের স্বাধীনতা রক্ষায় অবশ্যই তারা আমাদের দেশের স্বাধীনতা রক্ষায় তাদের দায়িত্ব এবং রেসপন্সিবিলিটিকে আদায় করবে, কিন্তু ব্যাপক জনমত লাগবে তাদের পক্ষে। কারণ একটি কথা বলতেই হয় যে আমাদের বাংলাদেশের যে ডেমোক্রেসি আছে, বাংলাদেশের অভিশাপের মূলেই এই ডেমোক্রেসি। কারণ পশ্চিমাদের ডেমোক্রেসির দুটো ভার্সন, একটা হচ্ছে ইউরোপ আমেরিকার ভার্সন, আর ইউরোপ আমেরিকার বাইরে তাদের ডেমোক্রেসি বা গণতন্ত্রের ভার্সন ভিন্ন। আপনি দেখেছেন মিশরে ইখওয়ানুল মুসলিমিন ক্ষমতায় যাওয়ার পর তাদেরকে 1 বছর থাকতে দেওয়া হয়নি, সেখানে সামরিক শাসন আনা হয়েছে, সেখানে গণতন্ত্র কোথায় ছিল? এজন্য আমাদের দেশে গণতান্ত্রিক ভাবে যে সরকার আছে তারা বিশ্ব ব্যবস্থার অধীন পাকড়াও হয়ে আছে, যখন তখন স্যাংশন দেওয়া যায়, যখন তখন সেনাবাহিনীর উপর স্যাংশন দেওয়া যায়, যখন তখন বাণিজ্যিক স্যাংশন দেওয়া যায়। অতএব এটা একা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। আমি চাই রাজনৈতিকভাবে, অরাজনৈতিকভাবে ইসলামিস্ট, রাইটিস্ট এবং দেশপ্রেমিক সকল ঘরানা একটি প্ল্যাটফর্মে আসবে দেশের স্বাধীনতা রক্ষার প্রশ্নে, এবং সরকারকে বাধ্য করবে
এই মানবিক করিডোর জন্য কোনো অবস্থায় না দেওয়া হয়। জি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই যদি আসে, জি আব্বাসী ভাই অসংখ্য ধন্যবাদ। মানবিক করিডোর জলেও হয়, স্থলেও হয়। মানবিক সহযোগিতার জন্য আকাশপথেও সেখানে ত্রাণ পৌঁছানো যায়, কিন্তু এভাবে মানবিক করিডোর দিয়ে দেশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করাটা এই অনির্বাচিত সরকারের একটি ভুল সিদ্ধান্ত, যা আমাদেরকে বড় ধরনের গৃহযুদ্ধের দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করবে। জি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা আরো আলোচনা শুনবো। মুফতি হারুন নিজার ভাই আপনার কাছে আসতে চাই, যেটি আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই বলছিলেন যে আসলে একটি বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্বের বা সীমান্তের যে সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে আমাদের সেনাবাহিনী তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। রাজনৈতিক দলগুলো নাগরিকদের বা জনগণের সাথে এই ধরনের সিদ্ধান্তের প্রশ্নে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। পাশাপাশি এই যে মানবিক করিডোর দিলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে সেই প্রশ্নে ইসলাম সচেতন যে সংগঠন বা সংস্থাগুলো আছে বা ব্যক্তি যারা আছেন, আপনাদের মতো ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি যারা আছেন, তাদের মধ্যে যে ঐক্যের প্রশ্ন, এই জায়গাটাও বা কতটুকু তৈরি হলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমত আপনাকে ধন্যবাদ, সম্মানিত অতিথিবৃন্দ এখানে রয়েছেন। আমি আজকে বলেছিলাম একটু অপারগতা বেশ করছিলাম। আসলে আমার গলাতে একটু সমস্যা, বেশ কয়েকদিন সফরে ছিলাম, লাগাতার প্রোগ্রামে থাকায় একটু শরীর অসুস্থ। যাই হোক, তারপর একটি জাতীয় ইস্যু এবং এটা আমাদের জাতীয় নিরাপত্তার ইস্যু, আমাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের ইস্যু, এটা মুসলিম উম্মার ইস্যু এবং দক্ষিণ অঞ্চলে বাংলাদেশের যে অবস্থান, এটা মুসলিম উম্মার জন্য একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক জায়গা এবং সাথে সাথে এটা জিওপলিটিক্যাল যে গুরুত্ব আমাদের এই অঞ্চলের, এটা আমরা সকলে জানি। তো জাতীয় এবং ধর্মীয় উভয় দিক থেকে আজকে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত আব্বাসী ভাই এখানে আছেন, পলাশ ভাই এখানে আছেন, আপনারা সকলে এখানে আছেন। আপনি যেটা বলছিলেন যে এই ইস্যুগুলো নিয়ে আমাদের ইসলাম বন্ধুদের মধ্যে ঐক্যের যে বিষয়টা, প্রথম আমি একটু তথ্য দিয়ে রাখি এখানে। সেটা হলো আসলে করিডোরের বিষয়টা কি, এটা একটু আমাদের সামনে একটু ক্লিয়ার হওয়া দরকার। এখানে বিষয়টাকে একটু মানবিক একটা প্রতিচ্ছবি দিয়ে এটাকে হাজির করা হয়েছে। এটার একটা ইতিহাস রয়েছে। বিগত দিনে সাম্রাজ্যবাদ যখন এখানে তাদের কলোনিয়াল স্বপ্ন তারা বাস্তবায়ন করেছে, সেই সময় তারা কিন্তু সরাসরি রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা আসেনি। তারা এসছিল একটা ব্যবসায়িক একটা মানবিক উদ্যোগ নিয়ে তারা আসছিল। তারপর ধাপে 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 অর্থনীতি, এরপরে তারা শিক্ষা, তারপর রাজনীতি, এইভাবে এই বিষয়টা মুখ নিয়েছে। এখানে অবশ্যই একটা মানবিক দিক থাকতে পারে, যেহেতু আটকে পড়া যে রোহিঙ্গা যে জনগোষ্ঠী রয়েছে ভিতরে, যাদেরকে বলা হয় যে অভ্যন্তরীণ বা বস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী, ইন্টারনালি ডিসপ্লেসড পিপলস, রোহিঙ্গা পিপলস, এদের কাছে হয়তো কিছু এদের সহযোগিতা পৌঁছার ব্যাপারে একটা করিডোর এখানে থাকতেছে। মানবিকতার একটা বিষয়, আমরা বলবো না যে এখানে একদম নেই, কিন্তু বিষয়টা হলো সমস্যাটা হলো এই মানবিক এজেন্ডাটাকে সামনে রেখেই তারা তাদের গোপন স্বপ্নগুলো বাস্তবায়ন করেন। যেমন এনজিওদের যে বিষয়গুলো, হয়তো এটা অনেকে শুনতে খারাপ লাগবে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এনজিওদের কিছু মানবিক কার্যক্রম অবশ্যই আছে এবং এনজিওদের মধ্যে কিছু অবশ্যই ভালো এনজিও আছে যারা মানবিক গুণাবলী সম্পন্ন, তাদের কোনো রাজনৈতিক ভীষণ তাদের নেই। কিন্তু বিগত বাংলাদেশের 40 বছর ইতিহাস এবং আমার নিজের 30 বছরের যে অভিজ্ঞতা, এনজিওদের রাজনৈতিক পলিসি এবং আমাদের সমাজ সংস্কৃতি, নারীদের কালচার, তারপর তরুণদের কালচার, দেশের আইনকে পরিবর্তন করা ইত্যাদি অনেক বিষয় তারা কিন্তু পর্দার আড়ালে তারা কিন্তু এবং অনেক সময় ওপেন সিক্রেট তারা ভূমিকা রেখেছে। তো করিডোরের বিষয়টাতে মানবিক একটা দিক আছে, এটা আমরা জাতিসংঘের যে উদ্যোগ, এখানে একটা তথ্য আপনাদেরকে বলি, সেটা হলো এই ফোর্টিফাই রাইটস নামে একটা এনজিও, তারা প্রথমে এই কি নাম বললেন হারুন নিজার ভাই? এনজিওর নামটা কি বললেন, আরেকবার একটু বলবেন দয়া করে? ফোর্টিফাই রাইটস। আচ্ছা, ওরা মূলত রোহিঙ্গাদের নিয়ে কাজ করে। ফোর্টিফাই রাইটস তারা 2024-এ আরকানে যেটা হয়েছিল, রোহিঙ্গাদের পক্ষ থেকে আরকান আর্মির পক্ষ থেকে একটা অ্যাটাক হয়েছিল, সম্ভবত সে ড্রোন অ্যাটাক ছিল এবং সেখানে প্রায় শতাধিক রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল, একটা জেনোসাইড হয়েছিল 2024 একদম রিসেন্টলি। সেই সময় যেহেতু বাংলাদেশে একটা অস্থিরতা চলতেছিল, আগস্ট বিপ্লবের সময় 5 তারিখ যে আগস্ট বিপ্লব হয়ে গেল, ওই অস্থিরতার কারণে বিষয়টা আমাদের মিডিয়া কভার করতে পারেনি। কিন্তু আমরা যারা চট্টগ্রামে ছিলাম, এটা মিডিয়া কভার করতে পারেনি, কিন্তু তখন একটা ড্রোনের মাধ্যমে একটা বড় গণহত্যায়
যুক্ত হয়েছিল আরকান আর্মি। ওই আরকান আর্মির এই গণহত্যাকে সামনে নিয়ে আসছিল একটা এনজিও, সেটা ফোর্টিফাই রাইটস। তারা হয়তো পশ্চিমা পারপাসকে তারা হয়তো ইয়ে করে, বা তাদের মধ্যে মানবিক বিষয়টাও ছিল। তো তারা রোহিঙ্গাদের বিষয়টা তারা প্রথমে হাজির করতো, মানবিকভাবে তারা হাজির করতো, এবং আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি যে একটা জিনোসাইড হচ্ছে, একটা গণহত্যা হচ্ছে, এবং ড্রোনের মাধ্যমে সেটা হচ্ছে। কিন্তু পরবর্তীতে ওয়েস্টার্ন অন্যান্য যে লবিগুলো রয়েছে আমেরিকাতে এবং জাতিসংঘে, এই লবিগুলোতে প্রভাবিত হয়ে যে ফোর্টিফাই রাইটস, যে তারা যে তাদের যে একটা মানবিক রোহিঙ্গাদের নিয়ে কাজ করতো, তারাও কিন্তু পরবর্তী এই করিডোরের পক্ষে তারা অবস্থান নিল এবং জাতিসংঘকে তারা বুঝাতে সক্ষম হলো। এবং না, এটি তো এই মানবিক করিডোরের পিছনের যে প্রেক্ষাপট, সেটি আপনি বলছেন যে নানা প্রতিষ্ঠানগুলো, পশ্চিমা শক্তিগুলো সেটি প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করেছে, সেটি তো আছে, আপনার বিশ্লেষণ আমরা শুনলাম। কিন্তু আমাদের ওই যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে ইসলাম সচেতন ব্যক্তি বা সংগঠনগুলো এই যে করিডোরের প্রশ্নে তাদের মন্তব্য দেওয়া, কিংবা এক্ষেত্রে বাংলাদেশের করিডোরের প্রশ্নে আপনারা কতটুকু ঐক্যের জায়গাটা দেখাতে পেরেছেন? জি, আমি ওইটাতে আসার জন্য একটু পিছনে গিয়েছি, কারণ এখানে সরকার এই মানবিক করিডোর বলে টার্ম যেটা আছে, এই হিউম্যানিটেরিয়ান যে করিডোর, এখানে হিউম্যানিটিকে নিয়ে আসা হয়েছে শব্দটাকে। এই টার্মের কারণে একটু এখানে বিভ্রান্তির শিকার, এটা ইসলামপন্থী বলেন, আমাদের সাধারণ সমাজ বলেন, এই জন্য আমি একটু পিছনে গিয়েছি। তো এখানে যেটা বলতে চাচ্ছিলাম যে যদিও এখানে হিউম্যানিটির একটা টার্ম কেন হয়েছে, বস্তুত তার সাথে পিছনের বড় রাজনীতি জড়িত আছে, যুক্ত আছে, এবং এই ভবিষ্যতের বেশ কিছু প্ল্যানিং এখানে রয়েছে। তো এক্ষেত্রে আপনি যেটা জানতে চাচ্ছেন আমাদের ইসলামপন্থীদের অবস্থান, দেখুন আমি একটু অভিমান করে বলবো, আমরা আসলে কথা কম বলতে চাই, এই জন্য যে আমরা কিছু বললে সেটা দুষ হয়ে যায়। আমরা কিছু বললে সেখানে একটা জঙ্গিবাদের গন্ধ আসে, সেখানে একটা ইসলামোফোবি রয়েছে। না হয় আসলে এই জাতির মুক্তির সনদ তো হচ্ছে ইসলাম। এবং একটা কথা আমাদের গোয়েন্দা সংস্থাগুলো বলে থাকে, ন্যাশনাল সিকিউরিটি বলে বাংলাদেশে অতীতে জঙ্গি নাটক করা হয়েছে, সিটিডিসির মতো প্রতিষ্ঠান খাড়া করা হয়েছে, এবং এখনো পর্যন্ত বাংলাদেশে এই কাউন্টার টেরোরিজম ইউনিট অ্যাক্টিভ রয়েছে, তারা কাজ করতেছে। সেটা প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা ইউনিটের মধ্যে রয়েছে, পুলিশে রয়েছে, আর্মিতে রয়েছে, এবং অন্যান্য সংস্থাতে রয়েছে। এখানে ইসলাম সম্পর্কে আমরা কোনো কথা বললেই, এবং বিশেষ করে এই সমস্ত বিষয়গুলো যেখানে আন্তর্জাতিক ইন্টারেস্ট, চাইনিজ ইন্টারেস্ট, আমেরিকান ইন্টারেস্ট, ইন্ডিয়ান ইন্টারেস্ট গুলো রয়েছে, ওইসব জায়গায় যখন আমরা জনগণের কল্যাণের জায়গা থেকে কথা বলবো, এবং আমরা ইসলামপন্থী হিসেবে যখন কথা বলবো, তখন এখানে একটা সাসপেকশন তৈরি হয়, এখানে সন্দেহ তৈরি, যে এরা আবার কোন ধরনের আবার কোনো এজেন্ডা নিয়ে আগাচ্ছে কিনা। আমাদের কোনো আদার্স কোনো এজেন্ডা নেই, আমাদের এজেন্ডা হচ্ছে জনগণ নিরাপত্তার এজেন্ডা নেই আমাদের। এই ব্যাপারে সমস্ত মুসলিমরা একমত। আমাদের মধ্যে বিভিন্ন ধারা বিভক্তি থাকলেও কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্নে এগুলো অবশ্যই ঐক্যমত রয়েছে। এবং আপনারা জানেন বিগত দিনে হেফাজত ইসলাম বড় একটা সমাবেশ করেছে কিছু দাবি নিয়ে, মামলা প্রত্যাহার এবং নারী কমিশনের কিছু এই রিপোর্ট ইয়ে করার বিষয়ে, তারপর আরো কিছু দাবি নিয়ে আমরা আমাদের হারুন ভাই, আপনি যেমনটি বলছেন, আমরা বলতে চাই দেশের প্রশ্নে, দেশের নিরাপত্তার প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে এক থাকতে হবে। এই প্রশ্নে আরো আলোচনা শুনবো, তবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই আপনার কাছে আবার একটু আসতে চাই, যেটি আমাদের মুফতি হারুন নিজার ভাই বলছিলেন, যে আসলে এই ইসলামী কোনো বিজ্ঞ ব্যক্তি অথবা আপনাদের মতো ব্যক্তি যখন কথা বলে, বা ইসলাম সচেতন সংগঠন বা সংস্থাগুলো যখন কথা বলে, তখন সেই বিষয়টি নিয়েও আবার পশ্চিমা বিশ্ব কিংবা দেশের মধ্যে তাদের যারা অনুসারী আছে অথবা তাদের অর্থে যারা পৃষ্ঠপুষ্ট হচ্ছে, তাদের মধ্যে থেকে একটি অংশ জঙ্গিবাদ কিংবা উগ্রবাদের এই অভিযোগগুলো দেয়, কিংবা ইসলামোফোবিয়ার প্রসঙ্গগুলো আছে। এই জায়গাতে ঐক্যের প্রশ্নে আরও বেশি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা, মানুষকে সচেতন করা, এই কাজগুলো তো অপেক্ষাকৃত কম হচ্ছে, আমরা তো খুব একটা বেশি দেখছি না। তো সেই জায়গা থেকে একটু শুনতে চাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই। আমাদের হারুন ভাই যে কথাটা বলেছেন, এটা তো এক দৃষ্টিতে সঠিক। মিস ইনফরমেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং, তথ্য সন্ত্রাস যেটা ইসলামপন্থীদের বিপক্ষে যত হয় ওয়ার্ল্ড ওয়াইজ এবং ন্যাশনালি বাংলাদেশে, এটা তো বলার অপেক্ষা রাখে না। তারপরে এগুলো আমাদের ওভারকাম করে এগিয়ে যেতে হবে। আচ্ছা দেখুন, আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, এই ক্ষেত্রে ইসলামপন্থীরাই এগিয়ে আসে, তার দৃষ্টান্ত দিচ্ছে আপনাকে। বিএনপির পক্ষ থেকে বলা হলো এ ধরনের সিদ্ধান্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। বিএনপি বা কি করেছে, যা বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার দাবি করছে বর্তমানে, তারা তো কিছু করেনি। জামায়াতের পক্ষ থেকেও এটার বিরোধিতা করা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য কোনো আন্দোলন করেনি। অথচ হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে গত 3-তেসরা মেতে যে প্রোগ্রাম হয়েছে সরওয়ার্দী উদ্যানে, সেখানে করিডোর বিষয়টি আমি তুলে ধরেছি, এবং সকল মূলধারার
স্যাটেলাইট চ্যানেলগুলো তা প্রচার করেছে। কিন্তু এই আন্দোলনটিকে ইসলামপন্থীরা চেয়েছেন দেশের স্বাধীনতাকে হুমকি থেকে মুক্ত রাখার জন্য একটি ন্যারেটিভ দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে। কিন্তু হঠাৎ আপনারা দেখেছেন তারপর ঢাকাতে এনসিপির পক্ষ থেকে একটা আন্দোলন হয়েছে। এনসিপির আন্দোলন যেতে না যেতে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু হয়েছে। তাহলে কি পরিকল্পিতভাবেই করিডোর ইস্যু থেকে জাতির দৃষ্টি সরিয়ে রাখার কোনো অপচেষ্টা হচ্ছে? আমার তো মনে হয় তাই। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যারা ক্ষমতায় বসেছে তাদের কাজ হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এবং ফ্রি ফেয়ার একটি ইলেকশন দেওয়া। দেশের জন্য নীতি নির্ধারণী কোনো কাজে যাওয়াই তো তাদের উচিত নয়, কিন্তু এখানে তাদের করার কিছু নেই। আমি আগেই বলেছি প্রায় জি। 8 জন মার্কিন পাসপোর্টধারী এই গভর্নমেন্টে আছে। দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুটোই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন জেডএস আরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে এই সরকারের এই যে ভাবনা কিংবা জাতিসংঘের অনুরোধে হোক অথবা এই যে প্রসঙ্গটি সেটিকে আপনি অপচেষ্টা বা এটি প্রয়োজন নেই এই সময় বাংলাদেশের স্বার্থের ক্ষেত্রে এই বিসঙ্গটি বলছিলেন, এবং এক্ষেত্রে রাষ্ট্র বা বর্তমান সরকার, সেই অর্থে বলছি রাষ্ট্রের কথা, যে সর্বোচ্চ যদি জাতিসংঘ থেকে বা পশ্চিমা বিশ্ব থেকে যতই চাপ আসুক তারা সর্বোচ্চ কি করতে পারে? দেখুন, এই সরকার অনেক কিছুই তার হাতে নেই। এটা বলা যায় যে কন্ট্রোলড বাই জর্জ সরস অর স্টেট ডিপার্টমেন্ট অর পেন্টাগন। আমি এটা স্পষ্ট বলবো যে স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগন সাবকন্টিনেন্টে যে রিজিম চেঞ্জ করতে চাচ্ছে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার যে স্বার্থ এগুলো আদায় করার জন্য এবং বাংলাদেশে কালচারাল অ্যাটাক, সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে ইসলামের ঐতিহ্যের উপর, ইসলামী মূল্যবোধের উপর আঘাত করার যে জায়নিস্ট ও প্রোজায়নিস্টদের চেষ্টা যা আমেরিকার নেতৃত্ব হচ্ছে সেটার অনেকখানি করবে। তার সুস্পষ্ট প্রমাণ আজকে বিকাল 5টায় নারীর ডাকে মৈত্রী যাত্রা একটা অনুষ্ঠান করেছে এই ব্যানারে ঢাকাতে। আমরা লক্ষ লক্ষ মানুষ সরোয়ার্দী উদ্যানে উপস্থিত হয়ে আমাদের যে দাবি দাওয়া উল্লেখ করলাম সেটার ব্যাপারে প্রধান উপদেষ্টা কিছু বলেন নাই, কিন্তু তাৎক্ষণিক তিনি তার প্রতিক্রিয়ায় বললেন ডিজিটাল রূপান্তরে নারী পুরুষ সমান সুযোগ পাবে। এটা প্রধান উপদেষ্টা বলেছেন। এবং তিনি বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তো জুলাইতে যে আন্দোলন হয়েছে সেটা কি নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকারের ইসলামিক, অনৈতিক, অবৈজ্ঞানিক একটা দাবি আদায় করার জন্য হয়েছে? এটিকে প্রধান উপদেষ্টা সেই পদে বসে সেই জায়গায় থেকে এ কথাটি কি আদৌ মানানসই হয়েছে? আসলে তার করার কিছু নেই। তাকে যে রকম তার মাথায় ইনস্টল করে দেওয়া হয়েছে বাংলাদেশে কি করতে হবে পশ্চিমাদের স্বার্থ রক্ষায়, তার বাইরে তিনি যেতে পারবেন না। কারণ নারী পুরুষের সকল ক্ষেত্রে সমান অধিকার এটা অনইসলামিক, অবৈজ্ঞানিক, অনৈতিক। অথচ প্রধান উপদেষ্টা তাৎক্ষণিক বলে দিলেন যে জুলাই অভ্যুত্থানের চেতনার সাথে এটা খুবই অঙ্গাঙ্গভাবে জড়িত। তো জুলাই অভ্যুত্থান কাদের দ্বারা হয়েছে? সকল রাজনৈতিক দল ছিল, কিন্তু ইসলামপন্থীরা কি রক্ত দেয়নি? তো এই যে বিতর্কিত নারী কমিশন, এটা সংসদের জন্য এদেশের ইসলামপন্থী বা আলেমদের পার্টিসিপেট কোথায়? ধর্ম মন্ত্রণালয়কেও তো এখানে আনা হয় নাই। মানে আমি আমার বিষয়টিকে স্পষ্ট করে দিচ্ছি যে অনেক কিছুই তাদের হাতে নেই, তারা করবে। করিডোর ইস্যুতে তারা যা করার সেটা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ডা এখানে বাস্তবায়ন করবে, কারণ আমেরিকা চাচ্ছে এখানে একটা স্বাধীন স্টেট করবে, ভারত থেকে কিছু নিয়ে পার্বত্য চট্টগ্রাম এবং বার্মা থেকে কিছু না, নিয়ে। তাহলে আব্বাসী ভাই এই আপনি প্রশ্নে, দেখুন, তাহলে এই সেটা- ক্ষেত্রে কিংবা এই প্রশ্নে আপনাদের ভাবনা কি? আমাদের ভাবনাটা বলছি, আরেকটু বলে নেই তাহলে আমার জি। সুবিধা হবে বলতে। জি, বলুন। সেটা হচ্ছে দেখুন, এটা একটা একটা জেনোসাইড, গণহত্যা বা সিভিল ওয়ারের দিকে যেতে পারে কিভাবে এটা দেখুন। মানবিক করিডোর যেটা দেওয়া হয়েছে বাংলাদেশের ভূখণ্ডে, এখান থেকে মনে করুন ত্রাণ সামগ্রী বিভিন্ন কিছু যাবে, কিন্তু যারা বারবার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকেই তো সহযোগিতা করা হচ্ছে। তখন যদি বারবার জান্তা সরকার বাংলাদেশে আঘাত করে তখন তো স্বাভাবিকভাবে বাংলাদেশকে যুদ্ধে জড়াতে হবে। তখন তো স্বাভাবিকভাবে বাংলাদেশ ইন্দো প্যাসিফিক অঞ্চলে পরাশক্তিদের যে ইন্টারেস্ট আছে, তাদের যে ইন্টেনশন আছে, তাদের যে এখানে বাণিজ্যিক স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে, সেটা পূরণ করার জন্য বাংলাদেশ একেবারেই
অনর্থকভাবে তার কোনো লাভ নাই, কোনো ইন্টারেস্ট নাই, যুদ্ধে জড়িয়ে যাবে, এটা তো দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি ইসলামপন্থীরা সবসময় দেশের স্বাধীনতার প্রশ্নে লোহার মতো দৃঢ় কঠিন ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সবচেয়ে আমরা আস্থা ও বিশ্বাসের জায়গাটা মনে করি সেনাবাহিনীকে, এবং আমাদের কোনো সন্দেহ নাই যে আমাদের সেনাবাহিনী যোগ্য, দেশপ্রেমিক, এবং তাদের মধ্যে অধিকাংশ সদস্যই ইমানদার, বিশ্বাসী। তাদের সাথে বাংলাদেশে সকল ঘরানার ইসলামপন্থীগণ কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ময়দানে নামতে প্রস্তুত আছে। জি ডক্টর এটা আমি এনায়েতুল্লাহ, আমার অবস্থান থেকে জি আব্বাসী ভাই, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা একটু আবার আসবো আপনার কাছে, মেহেদী হাসান পলাশ ভাই আপনার কাছে আসতে চাই। যেটি আমাদের আব্বাসী ভাই এবং আমাদের হারুন নিজার ভাই দুজনেই বললেন, সেখান থেকে প্রশ্নটা আপনার কাছে রাখি আরও একটু বিশ্লেষণ শোনার জন্য, যে সমস্যাটি মিয়ানমারের, তাদের কারণেই আসলে এই রোহিঙ্গারা আমাদের এখানে আশ্রয় নিয়েছে, সেই সূত্র ধরে এখন আবার তাদেরকে সহযোগিতার প্রশ্নে জাতিসংঘ বলছে মানবিক করিডোরের যে প্রসঙ্গ, তারা মিয়ানমারকে চাপ বলি অথবা সেখানে তারা ব্যবস্থা গ্রহণ করলেই সমস্যাটি সমাধান করা সম্ভব, সেটি না করে তারা যে উল্টো পথে যে হাঁটছে, এখানে তাদের যে পিছনের যে উদ্দেশ্য, কিংবা সেটাকে কোরআন করে দুরভিসন্ধিও যদি বলি, তাহলে আসলে বেশি বলা হবে না, যেটা আমাদের সম্মানিত আলোচকরা বলছেন, আপনারাই বলছেন। তো সেই প্রশ্নে আমাদের করণীয় জায়গাতে আব্বাসী ভাই বলছিলেন, আপনি কি ভাবেন আমাদের করণীয় জায়গাগুলো কি হতে পারে? আমাদের এখানে যে করণীয়টার প্রথম কথাটা হলো কি, যে আমি এর আগে বলেছি যে এইটার আমরা বিকল্প সন্ধান করেছি কিনা। প্রশ্নটা হলো যে আমরা আজকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এইটা, যে বাংলাদেশের ভিতর দিয়ে, কিন্তু আমরা তো এই কাজটা চায়নাকে বলতে পারতাম, কারণ যেহেতু চায়নার সাথে আছে, ইন্ডিয়ার সাথে আরাকান আর্মির সম্পর্ক আছে, এবং মিয়ানমার মানে মিজোরামের যেহেতু সীমান্ত আছে, সেখান দিয়েও এই কাজটা হতে পারত। ইভেন জাতিসংঘ যখন বলছে যে মিয়ানমার গভর্নমেন্টের মানে ছাড়াও, মানে অনুমোদন ছাড়া তারা এটা করতে পারবে না, তো মিয়ানমার গভর্নমেন্ট যদি এটা রাজি থাকে এবং আরাকান আর্মি যদি রাজি থাকে, তাহলে তো এটা সমুদ্র পথ দিয়ে, অর্থাৎ সিটুয়ে বন্দর দিয়ে এটা করা সম্ভব। তো সেই কাজগুলো না করে কেন বাংলাদেশের ভিতর দিয়ে মানে এই কাজটি মানে এটা করা হচ্ছে, এটা একটা মানে সন্দেহের একটা জায়গা তৈরি করে যে আসলে আমাদের দুর্বলতা কোথায়। এবং এর পরবর্তীকালে এই যে বন্দর নিয়ে যে একটা বিতর্ক আসছে, সেই বন্দরের সাথে বন্দরের আমাদের দুর্বলতার প্রসঙ্গ বলছেন যে বাংলাদেশ সেক্ষেত্রে কারো উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে কিনা না। এখন আমরা তো মানে আমরা তো দুর্বল দেশ, এখন দুর্বল দেশকে ধরাটা কিন্তু সহজ, শক্তিশালী দেশকে ধরা মানে দুর্বল বলছেন কোন অর্থে? দুর্বল বলছি আমরা এই যে এই অঞ্চলে যে রাষ্ট্রগুলো আছে, আপনি চায়না, ইন্ডিয়া, এর তুলনায় আমরা দুর্বল। আবার অন্যদিকে মিয়ানমার হয়তো মানে গৃহযুদ্ধের কারণে তারা দুর্বল, কিন্তু তাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিন্তু তারা অত্যন্ত ঐক্যবদ্ধ এবং তাদের একটা জায়গা আছে। তো কিন্তু আমাদের এখানে এই যে আর একটা জিনিস হলো যে এই আমাদের হাতে কার্ড কম, মানে ইন্টারন্যাশনাল পৃথিবীতে কাজ করার আগে যেন আমাদের সরকার আগেই বলে ফেলেছে যে আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি, আমরা দিব যদি জাতিসংঘের আওতায় হয়। আমাদের তো আগে উচিত ছিল যে না, ঠিক আছে, জাতিসংঘ যখন অফার দেবে তখন আমরা তাদের সাথে একটা দেন দরবার করব, যে ঠিক আছে আমরা এটা দিতে চাই, বিনিময়ে আমরা কি পাবো, আমাদের স্বার্থ কিভাবে সুরক্ষিত হবে, আমাদের নিরাপত্তা কিভাবে সুরক্ষিত হবে, আমাদের স্বার্থ এবং নিরাপত্তা এই দুইটা জিনিস সুরক্ষার জন্য কি কি আমরা কাজ করতে পারি। অ্যান্ড দেন ওই যে বললাম যে আমাদের প্রধান লক্ষ্যটা কি, যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি আগেই সিদ্ধান্ত না নিয়ে যদি জাতিসংঘের সাথে এটা বার্গেনিংটা করতাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে আরো একটা ভালো জায়গায় থাকতে পারতাম। কেননা এখানে যে বিষয়টা আলোচনা হয়েছে, বলা হচ্ছে মানবিক করিডোর। আপনি জানেন যে ব্রিটিশরা এখানে এসেছিল ব্যবসার জন্য, তারপরে কিন্তু তারা এই চিকিৎসার নামে মোগল রাজপ্রাসাদে এসেছিল সম্রাট জাহাঙ্গীরের সময়। তো কাজেই এই যে মানে আপনার তারা কিন্তু মানবিক নামেই মানে নদী থেকে এসছে, মানে দিল্লিতে ঢুকেছে। তার পরবর্তী ইতিহাস তো আমরা সবাই জানি। কাজেই সারা বিশ্বে এই ধরনের আগ্রাসী শক্তি, যারা সাম্রাজ্যবাদী শক্তি, যারা আপনার বিভিন্ন জায়গায় আগ্রাসন চালিয়েছে, তারা কিন্তু তাদের ঢোকাটাকে মানবিক নামেই হয়েছে, কোনো না কোনো একটা মানবিক নামে বা কোনো একটা ভিন্ন মানে সফট একটা কজ দেখিয়ে হয়েছে। কিন্তু পরবর্তীতে তারা যেমন ধরেন আমি বলি এখানে আমরা আমি বলি, ধরেন এই যে যাবে,
এখন যদি আমরা তো দেখেছি যে এই যে পহেলগাম যেটাতে ফলস ফ্ল্যাগ অপারেশন, এখন যদি তাদের কোনো একটা মানে মানে ভিন্ন উদ্দেশ্য থাকে, তারাই এখানে যদি একটা ওই যে ড্রোন দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে হোক এই জাতিসংঘের যে যানবাহন এইগুলোর উপরে যদি হামলা করে বলে যে এটা নিরাপত্তার জন্য এখানে তাদের বাহিনী আসতে হবে, যেটা নিয়ে আমাদের সন্দেহের আসলে মূল জায়গা। তো বা যেটা বেশ কয়েকটি দেশে এটা হয়েছে। নো ফ্লাই জোন, এখানে যেহেতু ড্রোন আসছে এই কারণে এখানে নো ফ্লাই জোন ঘোষণা করা হলো, বা এই ধরনের যে বিষয়গুলো আছে, এবং এই সন্দেহের জন্য সরকারের কিন্তু একটা বড় দায় আছে। কেননা সরকার বলেছে যে সব রাজনৈতিক দলের সাথে আমরা কথা বলে তারপরে আমরা সিদ্ধান্ত নেব। এখন সরকার কি তার দায়টা জাতিসংঘের উপরে, এই জাতিসংঘের প্রস্তাবের উপরেই মানে উপরের ই করে এটাকে সমর্থন করাতে যাচ্ছে কিনা? না, আমি সরকার অলরেডি বলেছে যে আমি সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তাহলে এই কথা বলার পরে এখন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলকে কেন ডাকা হয় নাই? যদি সমস্ত এই রাজনৈতিক প্রশ্নে তো আসলে আমরা সরকারের কয়েকজনের কাছ থেকে ভিন্ন ভিন্ন মন্তব্য শুনলাম। হ্যাঁ, যদি সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদেরকে বলা হতো যে আসলে পরিস্থিতিটা এই, আমরা এই জায়গায় আছি, তাহলে আজকে যে কনফিউশনটা তৈরি হয়েছে, সারা দেশের সোশ্যাল মিডিয়াতে এক একজন এক এক রকম বয়ান করছে, এই বয়ানগুলো কিন্তু আপনার আসতো না। তখন কিন্তু আপনার এই আলোচনাটা এসে একটা মানে এই মানে কনফিউশনের জায়গা তৈরি হতো না। এবং সে কারণে আমাদের যে বিষয়টা আমরা যেটা বলছিলাম যে আমরা মানে পুরোপুরি বিকল্পগুলো যদি দেখতাম, তাহলে আমরা আরো অনেকগুলো রাস্তা, যেটা আমি শুরুতে বলেছি যে টার্কি অথবা চায়নাকে দিয়ে করা যেতে পারতো, ফলস ফ্ল্যাগ অপারেশনের কথা বলেছি, এবং সবচেয়ে বড় কথাটা অন্যান্য শক্তিগুলো কিভাবে দেখছে সেটাও কিন্তু একটা, আমরা কিন্তু বিচ্ছিন্ন না। অর্থাৎ এই ধরনের কাজটা যখন আমরা করব, তখন এটাকে ইন্ডিয়া কিভাবে দেখছে, চায়না কিভাবে দেখছে, রাশিয়া কিভাবে দেখছে। কারণ আপনি মিয়ানমার এমন একটা জায়গায় আছে, মিয়ানমারে আপনার সিটুয়েতে ইন্ডিয়ান কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট এবং তার একটা ডিপ সিপোর্ট আছে। আপনার চায়না 2টা ডিপ সিপোর্ট করেছে, ক্যাকফু এবং রেঙ্গুনে, এবং সেটা মান্দালায় হয়ে মাল্টিমোডাল প্রজেক্ট সিপিইসির মাধ্যমে গেছে। এবং রাশিয়া আপনার মিয়ানমারের যে ডাউই, যে একটা খুব মানে সবচাইতে যেটা মিয়ানমার এবং থাইল্যান্ডের যে পেনিনসুলা, সেখানে কিন্তু তারা আরেকটা ডিপ সিপোর্ট করেছে, এবং সেখানে যে মানে ইকোনমিক জোন, মানে অর্থাৎ ভারত মহাসাগরে আপনি বলছেন যে একক কোন ফরেন স্টেক হোল্ডার এখানে নেই, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার কাজ করছে। কারণটা কি? কারণ শেষ করে একটু বলি, কারণটা কি, এইখানে এখন বিশ্ব দেখেন এই যে বঙ্গোপসাগরের যে ডোমিনেন্ট যে একটা জায়গাটা আছে, সেটার জন্য তারা সবাই মানে একটা দৌড়ে আসছে এখানে। 2 হলো যে এই যে আপনার ইন্দো প্যাসিফিক পলিসি, কোয়াড, তারপরে কন্টেন্ট চায়না, অর্থাৎ চায়নাকে মানে সরাসরি বঙ্গোপসাগরে আসতে না দেওয়ার যে ইউএস পলিসি বা পশ্চিমা পলিসি, এবং তার থেকে বড় কথা হলো রেয়ার মিনারেলস আর্থ। হ্যাঁ, যে এই অঞ্চলে কিন্তু আমাদের প্রচুর, আমাদের কক্সবাজারে প্রচুর রেয়ার মিনারেলস সতর্ক হয়ে আসলে এই আমাদের রাখাইনে রয়েছে এবং ভারতের 7 সিস্টার্সে রয়েছে। তো এই যে বিশ্ব এখন আপনি দেখেন ইউক্রেনে কি হয়েছে, এই রেয়ার মিনারেল আর্থের জন্য, যেখানে আপনি যে বলবেন যে তারা মানবিক, আপনি ইউক্রেনে কিন্তু এভাবেই গিয়েছে, এখন বলছে যে তোমাকে যে অস্ত্র দিয়েছি তার জন্য উল্টো তো আমাকে পে করতে হবে। কাজে আপনি এখন বলবেন যে না, ট্রাম্প কোথাও তো যুদ্ধ করছে না, আমি কাজে এটা যেতে পারি। এই প্রশ্নে আপনার কাছে ফিরছি, তবে মুফতি তার আগে মুফতি হারুন নিজার ভাই আপনার কাছে আসতে চাই, এবং এই প্রশ্নটি নিয়ে আসতে চাই। আপনি শুরুর দিকে আলোচনা যেমনটি বলছিলেন, তার সূত্র ধরে আব্বাসী ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, তিনি বলছিলেন যে আসলে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে যে আক্রমণ কিংবা আগ্রাসী যে মনোভাব, সেই প্রেক্ষাপটে প্রশ্ন ছিল যে আমাদের যে ইসলামী চেতনা বা আদর্শ নিয়ে যে রাজনৈতিক দলগুলো অথবা আপনারা যারা বিজ্ঞ আলেম সমাজ আছেন তাদের যে ভাবনাগুলো, কিন্তু এই জায়গাতে রাজনৈতিক দলগুলো, আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে রাজনৈতিক দলগুলো চলছে বলে রাজনৈতিক দলগুলোর দাবি, পাশাপাশি এই যে ইসলামী চেতনা বা আদর্শেরকে ফিলসফি বা গাইডলাইন মেনে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, এই ঐক্যের জায়গাতে একটা প্রশ্ন ছিল শুরুর দিকে। আপনি বলছিলেন সেক্ষেত্রে খুব একটা বেশি অগ্রগতি বা প্রত্যাশিত যে উন্নতি হয়েছে সেটি লক্ষ্য করছেন না, তবে যার যার জায়গা থেকে আপনারা বলছিলেন, আব্বাসী ভাই বলছিলেন একটি জনসভায় তিনি এই বিষয়ে কথা বলছিলেন, কিন্তু দেশের প্রশ্নে যে এক হতে হবে এবং বিশেষ করে জনগণকে এক করতে হবে, মানে সেই জায়গা থেকে আমরা যদি প্রচেষ্টার বিষয়গুলো যদি লক্ষ্য করি অথবা যদি জানতে চাই আপনার কাছ থেকে যে কি কি পদক্ষেপগুলো সরকারের বাইরে যে রাজনৈতিক শক্তি, ইসলামিক শক্তি আছে তারা ভাবতে পারে। জি জি, আপনার প্রশ্নের উত্তর যাওয়ার আগে আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করবো। এখানে তো আমরা আসলে বিশাল একটা ইসলামী জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করি, আর বাংলাদেশ ইসলামিক কালচারের দেশ। এখানে জাস্ট আপনারা নিবেন না বিষয়টা,
আহ, এই মাঝখানে যে বিরতির যে এটা বিজ্ঞাপনের নামে, বিজ্ঞাপন তো একটা কর্পোরেট বিষয়, বিজ্ঞাপন হতে পারে, কিন্তু বিজ্ঞাপনে এই এই শরিয়া বিরোধী বা বিভিন্ন পর্দার বিষয় অথবা অন্যান্য বিষয়গুলো যখন আপনার ইসলামপন্থীদেরকে যখন আপনারা ইনভাইট করবেন প্রোগ্রামে, আমাদের লক্ষ লক্ষ হাজার শ্রোতা থাকে যারা আপনাদের টিভির সাথে যুক্ত হতে চায় এবং আলোচনাগুলো শুনতে চায়। এক্ষেত্রে আপনারা ওই সমস্ত বিজ্ঞাপনগুলো কিনে আসার চেষ্টা করবেন যেগুলোতে মোটামুটি ইসলামের সাথে, ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক বিষয় নাই। এটা একটু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। যাই হোক, আমি এখন আপনার প্রশ্ন উত্তর আসতে চাই। আমাদের যেই জনগণের যে করণীয় যে বিষয়টা বলতেছেন আপনি, সেটা আমি হেফাজত ইসলামের একজন দায়িত্বশীল হিসেবে আমি আমার জায়গা থেকে বলতে পারবো দায়িত্ব নিয়ে, যে আমরা এই জাতীয় স্বার্থের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা সোচ্চার ছিলাম। আমাদের দাবিগুলোকে যদিও একান্ত ধর্মীয় অ্যাঙ্গেল থেকে দেখা হয়, কিন্তু আসলে এই দাবিগুলো, এই কন্ডিশন বা এই ডিমান্ড গুলোর সাথে আমাদের জাতীয় সংস্কৃতি, আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যেটা করতে পারবো সেটা হলো আমরা একটা প্রেসার গ্রুপের ভূমিকা থেকে আমরা রাষ্ট্রের চাপ তৈরি করতে পারবো। এবং আমি মনে করি হেফাজত ইসলামের সেই সক্ষমতা আছে মোটামুটি, বা উলামায়ে কেরামের সেই সক্ষমতা আছে। আমরা জনগণকে যেমনি ভাবে 2013 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃত্বের বিরুদ্ধে এবং অন্যান্য অনইসলামিক অ্যান্টি ইসলামিক এজেন্ডার বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করেছিলাম, আপনারা সকলে জানেন। এবং এই আমাদের দাবিগুলোর মধ্যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের বয়ান ছিল স্পষ্ট, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তো এই জায়গায় ইসলামপন্থীরা যতটুকু আপোষহীন, সেটা কিন্তু অন্যান্য ধারার, বিশেষ করে মূলধারার ইসলাম অন্য যে দলগুলো রয়েছে তাদের মধ্যে সেটা লক্ষ্য করা যায় না। আমরাই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবো। এলিট সো কল্ড যে এলিট দলগুলো রয়েছে, তাদের ইন্টারন্যাশনাল বিভিন্ন মাফিয়া থাকে, ক্ষমতায় যাওয়ার একটা স্বার্থ তাদের থাকে, তাদেরকে রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল বিভিন্ন শক্তির সাথে একটা আপোষ সভায় তাদের থাকতে হয়। কিন্তু আমাদের এরকম কোনো ভিশন নাই, আমাদের ক্ষমতার কোনো এরকম প্রবণতা বা লক্ষ্য উদ্দেশ্য আমাদের নেই। আমরা জনগণের কাতারে আছি, সেজন্য আমাদের ভূমিকা সবসময় আপোষহীন, এবং আমরাই পারবো জনগণকে এই সমস্ত সেন্সিটিভ প্রশ্নে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে আমরা সক্ষমতা রাখি। মানে এই জায়গাতে মুফতি হারুন নিজার ভাই, জি জি, জি। হারুন ভাই, মুফতি হারুন নিজার ভাই, কি বলছি, জি বলুন এখানে বলুন। আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাব আমি দিতে চাই। সেটা হলো আমরা আমাদের পররাষ্ট্র দপ্তর, আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স পররাষ্ট্র দপ্তরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা অনতিবিলম্বে রোহিঙ্গাদের একটা ডেস্ক আমরা খুলতে বলবো। আপনি জাতিসংঘে আমেরিকাতে অসংখ্য ফরেন ডেস্কের বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, কিন্তু আমাদের ফরেন মিনিস্ট্রির নিজস্ব কোনো পলিসি নেই। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের রাষ্ট্রের কোনো নিজস্ব পলিসি নেই। এবং বিগত 9 মাস 8 মাসে যে একটা সুযোগ ছিল, এই অপরচুনিটি এই সরকার গ্রহণ করেনি। বরাবরই আমাদেরকে রাষ্ট্রের এই জায়গা থেকে দূরে রাখা হয়েছে। আমরা শুধু ইসলামপন্থী না, আমরা তো অবশ্যই ইসলামকে আমরা ওন করি, আমরা ইসলামকে আমরা প্রস্তাব আনতে চাই। আমরা এটা বলতে চাই যে ইসলাম মানে শুধু স্পিরিচুয়াল কিছু দাবি না, ইসলাম এটা সামগ্রিক একটা রাষ্ট্রীয়, অর্থনৈতিক, সামাজিক, কালচারাল, একাডেমিক একটা এজেন্ডা ইসলাম। সেই হিসেবে আমাদেরকে প্রস্তাবনা রয়েছে। এই রাষ্ট্র কিন্তু বিগত 8 মাসে আগাতে পারেনি, কিন্তু আমরা এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার মতো আমরা সেই স্টেক হোল্ডার হতে পারি, সেই ভূমিকা আমরা রাখতে পারি, সেই স্কিল আমাদের আছে। আমি এখানে যেটা প্রস্তাব করব এবং সেটা নিয়ে আমরা আন্দোলনে আমরা যেতে পারবো কয়েকটা ধাপে ধাপে, সেটা হলো এই রাষ্ট্র তাদের পররাষ্ট্র পলিসিকে, তাদের ফরেন পলিসিকে শক্তিশালী করতে হবে। শুধু আমেরিকা কি বলে, শুধু ওয়েস্টার্ন শক্তিগুলো, পরাশক্তি কি বলে, এদিকে তাকালে হবে না। আপনারা জানেন বিশ্বে কিন্তু একটা শক্তির ভারসাম্যের জায়গা তৈরি হচ্ছে। এক সময় ইসরায়েল যুদ্ধ ছিল, সেখানে কিন্তু ইসরায়েল যুদ্ধের পর একপাক্ষিক রাষ্ট্রশক্তি তৈরি হয়েছে, পরাশক্তি। এরপর কিন্তু বিশ্বের জায়গায় জায়গায় কিন্তু বিদ্রোহ হয়েছে। মুফতি হারুন ভাই, এখানে আমার সুনির্দিষ্ট একটা প্রস্তাব আমি আবার বলতে চাই। আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হলো যে এই যে করিডোরের প্রশ্নে, করিডোরের থ্রেড গুলোকে অ্যানালাইসিস করার জন্য, এটা নিয়ে বোঝাপড়া করার জন্য এবং গণসম্পৃক্ততার বিষয়টা সৃষ্টি করার জন্য এখানে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা ডেস্ক থাকতে হবে, যে রোহিঙ্গা ডেস্ক। ওখান থেকে পুরো বিষয়টা যেন মনিটর করা হয়, এটা প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব হলো মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক শক্তিশালী করে তুরস্কের সাথে এইভাবে অন্যান্য সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে শক্তিশালী সম্পর্ক করা, এবং পাশাপাশি কম আধিপত্যবাদী যে সমস্ত রাষ্ট্রের মধ্যে যারা কম ত্রুটি করবেন, আমরা মনে করি যেমন ভারতের তুলনায় চায়নাকে আমরা কমিয়ে মনে করি আপাতত আমাদের স্ট্র্যাটেজির কারণে, এই চায়নার সাথে একটা বোঝাপড়া হতে পারে। এমনকি আমেরিকার সাথেও সম্মানজনক বোঝাপড়া, এমন না যে গোলামির বোঝাপড়া, সেটা না, এগুলো হতে পারে। আমরা বলতে চাই কূটনীতিকে শক্তিশালী করা হোক,
যেটা জিয়াউর রহমান আমলে কূটনৈতিক, কিছু যে আমাদের দেখেছিলাম যে তো ফরেন আমাদের দুটো পলিসিকে প্রস্তাব- শক্তিশালী করা, এবং হারুন নিজার ভাই আপনি বলছেন যে সম্মানজনক একটা বোঝাপড়া। আমি একটা যে প্রশ্নটি করতে যাচ্ছিলাম সেই প্রশ্নটি নিয়ে আমি কিছুক্ষণ পরেই আপনার কাছে ফিরছি। আমরা একেবারে শেষের দিকে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই শেষ মন্তব্য শুনবো একেবারে শেষের দিকে, শেষে কি যোগ করবেন? দেখুন, আমি এখানে আমার যে মতটি উল্লেখ করছি যে বাংলাদেশ জি। যদি একটি টেকসই স্বাধীন রাষ্ট্র হতে চায়, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি চায়, তাহলে শুধু পাকিস্তান পন্থা আর ভারত পন্থা বাদ দিলে হবে না, মার্কিন পন্থাও বাদ দিতে হবে। এর কারণ হচ্ছে, পলাশ ভাই একটু আগে বলেছেন যে আমরা দুর্বল দুর্বল রাষ্ট্র, রাষ্ট্র দুর্বল, জাতি দুর্বল না। আপনি জানেন পরাশক্তি হতে 4টি জিনিস লাগে: মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। এই পরাশক্তিধর আমেরিকাও কিন্তু মধ্য এশিয়াতে একটি রাষ্ট্রের কতিপয় মুসলমানের কাছে পরাজিত হয়েছে। তার আগে রাশিয়াও পরাজিত হয়েছে। আপনারা জানেন দেশটি কোন দেশ, যেখানে এখন ইসলামী শরিয়া দিয়ে দেশটি পরিচালিত হচ্ছে। জি, সেরকম লক্ষ লক্ষ মুসলমান বাংলাদেশে আছে। অতএব যে কোনো স্বাধীনতা বিরোধী আধিপত্যবাদ বা আগ্রাসনকে ঠেকিয়ে দেবার শক্তি এ দেশের মানুষ রাখে, এবং এ দেশের 70% মুসলমানের কন্ট্রোল, নিয়ন্ত্রণ কারা করে? ওলামায়ে কেরামই করে, বিভিন্ন ঘরানার ওলামায়ে কেরাম, এবং এই ক্ষেত্রে তাদের ন্যারেটিভ স্পষ্ট। জি। আব্বাসী ভাই, আমরা শেষ করবো, একেবারে শেষ লাইনটি শুনবো। ডক্টর আব্বাসী ভাই, শেষ লাইনটি কি থাকবে আপনার পক্ষ থেকে? যে আপনার পক্ষ থেকে শেষ লাইন কি থাকবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে যে কথা বলেছেন সেটার আমল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন, মুসলমানরা তোমরা ধৈর্য ধারণ করো, আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করব, পরস্পর ধৈর্যের চর্চা করব, আর যুদ্ধের প্রস্তুতি রাখবো। জি। যখন প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঝাঁপিয়ে পড়ব। অসংখ্য ধন্যবাদ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ভাই। মেহেদী হাসান পলাশ ভাই, কি বলবেন শেষে, কি বলবেন? শেষে আমি শুধু একটি কথা বলতে চাই যে আমাদের আসলে পুরো বিষয়টিকে আমাদের নিজস্বভাবে দেখা দরকার, এবং এর পাশে একটা জিনিস আমরা আলোচনায় আসতে পারি নাই, সেটা হলো যে এই ঘটনার সাথে চিটাগাং হিল ট্রাক্সের কোনো মানে উপরের উপর কোনো প্রভাব পড়বে কিনা, কোনো সংযোগ আছে কিনা সেটাও আসলে দেখা প্রয়োজন। প্রভাব পড়বে কিনা সেটা দেখতে হবে, এবং দেখে আমি শেষ যে কথাটা বলতে চাই সেটা একেবারে এক লাইনে শেষ আমি করবেন, শেষ দয়া করে। করতে যাচ্ছি যে আমাদের যেমন আমেরিকাকে লাগবে, আবার আমেরিকাকে ঠেকাতে চায়নাকে লাগবে, আবার আমার ইন্ডিয়াকেও লাগবে। অর্থাৎ আমাদের এখন সেখানেও একটা সমন্বয়ের প্রশ্ন, ব্যালেন্স অফ পাওয়ার একটা লাগবে, সমন্বয়, এবং এবং সবশেষে যেটা সেটা হলো যে এই কাজটা করার জন্য আমাদেরকে আসলে এই যে আমরা মানে ভারত পাকিস্তান যুদ্ধের যেটা আমরা দেখলাম জি, যে জি। একা একা আসলে তো কিছু করা যায় না, মেহেদী হাসান পলাশ ভাই। সেজন্য আমাদের চায়না এবং বিশেষ করে টার্কি এবং পাকিস্তান এর সাথে আমাদেরকে এখন অতি দ্রুত একটা প্রতিরক্ষা চুক্তি এবং বা সেই নিরাপত্তা বোঝাপড়ার একটা কাজটি যাতে খুব বোঝাপড়ার একটা হওয়া যৌক্তিকভাবে দরকার। হয়। অন্যথায় অসংখ্য আজকে ধন্যবাদ যে মেহেদী। সামনে যে change, আমরা বলতে খুব হারুন নিজার ভাই আপনার বেকায়দার শেষ মধ্যে মন্তব্য পড়বো। শুনে শেষ করছে, খুব ছোট্ট করে কি যোগ করবেন? সর্বশেষ আমার কথা হলো, সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে জি, এই জাতীয় করিডোর প্রশ্নে, এই যে করিডোর প্রশ্নে জাতীয় একটা সংলাপের জন্য আহ্বান করা হোক, এবং সেখানে আমরা ওই সংলাপে আমরা আমাদের প্রস্তাবনা দিব। এবং আমি আপনার টিভির মাধ্যমে দর্শকদেরকে দেখাতে চাই আমাদের কিন্তু প্রস্তাবনা কিন্তু লিখিত আকারে আমাদের আছে, কিন্তু এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি এই করিডোরের যে বিপর্যয়গুলো কি হতে পারে। সেখানে আমরা যেমন নাকি আরকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার ফাঁদ, সেই ডিফেক্টো গভর্নমেন্ট তারা তৈরি করার একটা কার্যকর সরকার, তারা আরকান আর্মিকে তারা প্রতিষ্ঠা করবে এই জায়গায়, এবং রোহিঙ্গা নিধনের একটা হাতিয়ার তৈরি হবে, বহুজাতিক কর্পোরেট হস্তক্ষেপ এখানে বাড়বে, ইন্দো চায়না ওয়েস্ট সংঘাতের একটা নতুন কেন্দ্র এখানে তৈরি হবে। এই জাতীয় বেশ কিছু আমাদের এখানে পয়েন্ট আমরা একটু গিয়েছি, আমরা এগুলো লিখিত আকারে আমরা এগুলো ইউরোস গভর্নমেন্ট ডক্টর হিসেবে এটি সরকারের কাছে পেশ করবেন। আমরা সরকারের পলিসি নির্ধারণ যারা জায়গা আছে দিতে চাই। সরকারকে বুঝতে হবে যে আমরা এই দেশের কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট, যদি সরকার আমাদের প্রস্তাবগুলো না মানে তাহলে আমাদেরকে বিকল্প জনশক্তি যে জন মোবিলাইজেশনের পথে আমাদেরকে হাঁটতে হবে। আমরা আমাদের এই ইসলামের সার্বভৌমত্ব এবং ইসলামের সার্বভৌমত্ব, আমি জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা অবশ্যই পাবলিক মোবিলাইজেশনের জায়গা থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের ভূমিকা আদায় করবো ইনশাআল্লাহ। ভূমিকা আদায় করবেন সেই কথাই বলছেন মুফতি হারুন নেজাহার এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং মেহেদী হাসান পলাশ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, ZSRM নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।